গল্প মনোহরণী। লেখনীতে রিয়া আক্তার। ছোট গল্প। আমার মনোহরণী। সবাই চিহ্ন রেখে দুনিয়া ছেড়ে চির বিদায় নেয়। আমি কোনো চিহ্ন ছাড়া এমনকি তোমাকে না জানিয়ে চলে যাচ্ছি। ভেবো না ইচ্ছে করে বিদায় নিচ্ছি, আবার এও ভেবো না তোমাকে না পেয়ে চলে যাচ্ছি। এটাই ভাগ্য ছিল আমার। আজ আমার এই পৃথিবীতে বোধহয় শেষ দিন। জানো মনোহরণী, তোমাকে আজ ভীষণভাবে মনে পড়ছে। তীব্র যন্ত্রণায় আমি কাতর হয়ে যাচ্ছি। চোখ মেলে তাকাতে পারছি না। হাত কাঁপতে, কণ্ঠে রোধ হয়ে আসছে। কাল আমার নতুন দিন শুরু হবে, আর আমি চিরতরে হারিয়ে যাব। নতুন ভোরের আলোয় বোধহয় দেখা হবে না আর। তোমাকে দেখা হবে না মনোহরণী। ধীরে ধীরে কলম চলা হাতটি থেমে গিয়েছে। সে লুটিয়ে পড়েছে মেঝেতে। যন্ত্রণায় কাতর হয়ে একটি আস্ত মানুষ পড়ে আছে, অথচ কেউ জানতেই পারেনি। অন্যদিকে নিজের রুমে বসে আছে তরুণী। গায়ে জড়ানো বিকেলের সেই হলুদ শাড়ি। অরণি কৌশিনের একটা পিক আকারে ধরে কান্নায় ভেঙে পড়েছে। সে তাদের অতীত নিয়ে ভাবছে। তাদের প্রথম দেখা, ভালো লাগা, ভালোবাসা, সবশেষে বিচ্ছেদ। 15 বছরের এক গম্ভীর ছেলে তাদের বাড়ি এসে হাজির হয়েছে। সঙ্গে ছিল তার মা। ছেলেটি এসেছে থেকে একটি শব্দও বলেনি। 10 বছরের ছোট তরুণী এসব লুকিয়ে দেখছিল। গম্ভীর প্যাঁচা মুখ ছেলেটির সামনে যাওয়া ইচ্ছে তার হলো না। কৌশিকের মা কৌশিককে তার বাবার কাছে রেখে চলে গিয়েছেন। কিছুদিন পর জানতে পারে মহিলাটি কৌশিকের সৎ মা ছিল। কৌশিকের বাবার মৃত্যুর সময় তিনি বলে গিয়েছেন, ছেলেটাকে রাখতে না পারলেও কষ্ট দিও না। আমার বন্ধু আবু তাহেরের কাছে রেখে এসো। আবু তাহের শিকদার বন্ধু ছেলেকে নিজের ছেলের মতো মানুষ করেছে, পড়াশোনা করতে দিয়েছে, নিজের ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছে। কিছুটা বড় হওয়ার পর ছোট অরণির মনে আস্তে আস্তে বিশাল জায়গা দখল করে নিয়েছে সেই গম্ভীর ছেলেটা, যা কৌশিক বুঝতে পেরে দূরে দূরে থাকত। কিন্তু অরণি সবসময় তার সামনে চলে আসতো। একদিন কৌশিক কাজ করছিল। সেখানে এসে হাজির হয় অরণি। কাজ করছো? হ্যাঁ। শিকদার বাড়ির একমাত্র কন্যা এখানে কি করে? শিকদার বাড়ির একমাত্র জামাইকে দেখতে এলাম। অরণি, আমি এই বাড়ির আশ্রিত, এসব কথা শোভা পায় না। তোমার মনে যদি কোনো অনুভূতি থাকে সেটা মুছে ফেলো। সেটা তো সম্ভব নয়। আমার পক্ষেও সম্ভব নয় ছোট বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার। আব্বুকে আমি রাজি করাবো কৌশিক। আমি তোমার বড় অরণির নাম না ধরে ডাকলেই ভালো হয়। আমি কিছু জানি না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আজ কি হবে ভাবতে পারছো না। কৌশিক নিশ্চুপ। অরণির রাগে ফুঁসতে ফুঁসতে চলে গিয়েছে বাড়িতে। কৌশিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে আছে তার মনোহরণীর পানে তাকিয়ে। ভীষণভাবে পিছলে গেছে সে এই মনোহরণীর মাঝে। তবুও নিজের আবেগ সংকেত করে চলে সে এই প্রণয়ের শেষে পরিণত কি হয় তা জানা, তাই তো এত অবহেলা। বিকেলবেলা যখন কৌশিক বাড়ি ফিরেছে,
কোথাও অরণিকে দেখতে পায়নি, হয়তো ঘরের দরজা দিয়ে কান্না করছে। কৌশিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের রুমে চলে গিয়েছে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে জানতে পারে সকাল থেকে অরণি কিছু খায়নি। তাকে ডাকতে গেলেও আসেনি। আবু তাহেরের মেয়ে জেদ সম্পর্কে জানেন, তাই তো জোর করেননি। যখন খিদা লাগবে খেয়ে নেবে। কৌশিক বিড়বিড় করে বলছে, এই মেয়ে আমাকে জ্বালিয়ে মা বাবার পায়তারা করছে। সে খাওয়া দাওয়া শেষ করে অরণির রুমের সামনে গিয়েছে। অরণি, অরণি, কে এসেছ? চলে যাও, আমি খাবো না। অরণি, কেন এমন করছো? জানো না তুমি ছেলে মানুষ হয়ে এত কিসের ভয় তোমার? তুমি আমাকে প্রত্যাখ্যান করছো, যা রীতিমতো একটা মেয়েকে অপমান করে। এই পর্যায়ে অরণি রুম থেকে বাহিরে এসে হাজির হয়েছে। কৌশিক টেনে নিয়ে গিয়েছে বাড়ির বাহিরে। একটি বড় গাছের পাশে দাঁড়িয়েছে সে। তার হাতে দাঁড়ালো একটি ছুরি। কৌশিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অরণি কি করতে চাইছে সেটা দেখতে সে। তুমি যদি আমাকে এইভাবেই অবহেলা করতে থাকো, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। অরণি, এটা কিন্তু পাগলামি হয়ে যাচ্ছে। সামনে এগুজে না একদম। সামনে এগাবে না একদম। তুমি তো আমাকে চাও না, তাহলে আমি বাঁচি বা মরি তাতে তোমার কি? অরণি, যা করছো একদম ঠিক করছো না। কৌশিক আর কিছু বলতে পারেনি। অরণি নিজের হাতে ছুরি দিয়ে এমনভাবে ধরেছিল হাত কেটে রক্ত ঝরছে। কৌশিক অরণির হাত থেকে ছুরি নিয়ে অরণির কেটে যাওয়া হাত ধরে আছে। অরণি কেবল ফ্যাল ফ্যাল করেই তাকিয়ে আছে। কৌশিক অরণিকে নিয়ে ভেতরে চলে গিয়েছে। ক্ষত স্থানে যত্ন সহকারে ওষুধ দিয়ে বেঁধে দিয়েছে। যে কোনো পরিস্থিতির পাশে থাকা সৎ সাহস আছে। কৌশিকের বলা কথাটা হয়তো অরণি বুঝতে পারেনি, তাই তো সে চেয়ে আছে বোকার মতো। তা দেখে হাসছে কৌশিক। সেই কবে এই কৌশিকের মন হরণ করেছিল। তখন থেকে এ মন শুধু মনোহরণী মনোহরণী বলে বলে চলে সারাক্ষণ। এ মনে যার বসবাস থাকে, সে কি করে ফিরিয়ে দেয় মনোহরণীকে? কৌশিক, আমি ভুল শুনছি না তো? না মনোহরণী, তুমি ভুল শুনছো না। ভালোবাসি আমার প্রণয়ের প্রথম পুরুষকে। ভালোবাসি আমার মনোহরণীকে। ভালোবাসার চেয়ে ভালোবাসা প্রকাশ করার মুহূর্তটা প্রেমিক প্রেমিকার মনে একটা প্রশান্তির ভয়ে আনে। এই মুহূর্তটা উপভোগ করার চেয়ে বেশি মনে হাতুড়ি পিটা করে। চোখে চোখে কথা বলা, হাতে হাত রাখা, এ যেন নিষিদ্ধ কিছুর প্রাপ্তি। দিন যায়, মাস যায়, অতঃপর বছর কাটে। কৌশিক অরণির প্রণয় চলে রাগ অভিমান এসবের মধ্য দিয়ে। তাদের প্রেমের সাক্ষী উঠানের বড় গাছটি। আবু তাহেরের ছেলে মেয়ে কিছুদিন হলো লক্ষ্য করছেন, যা বোঝার তিনি বুঝে নিয়েছেন। এতে করে ওনার ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এসেছে। যাকে এত ভরসা করে নিজের সব কিছু তার উপর ছেড়ে দিয়েছে, সে কিনা শেষমেশ তার মান সম্মানে হাত দিয়েছে। তিনি কিছুতেই এটা হতে দিতে পারেন না। লোকে কি বলবে? আবু তাহের কৌশিককে শহরের কাজে পাঠিয়েছে। কিছুদিনের মধ্যে অরণির জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছে। খোঁজ খবর ভালো একটা ছেলে
খোঁজ পেয়ে গেছে। ছেলের শহরের বাড়ি, এখানে খালার বাড়ি মাঝে মাঝে বেড়াতে আসে। তারা বউ খুঁজছে, গ্রামে বিয়ে করাবে ছেলেকে। ছেলে ভালো আছে, তাই আবু তাহের দেরি করলেন না। কৌশিক আসার আগে বিয়ে ঠিক করতে হবে, যেন পরে কোনো বাধা দিতে না পারে। অরণি যখন জানতে পারে তাকে দেখতে আসবে, তখন সে বেশ অবাক হয়েছে, সাথে কিছুটা ভয় পাচ্ছে। কৌশিক বাড়ি নেই, সে কি করবে এখন? না চাইতেও তাকে পাত্রপক্ষের সামনে আসতে হবে। অরণির চোখ ফেটে কান্না আসতে চাইছে। সে তো তার প্রণয়ের প্রথম পুরুষ ছাড়া আর কারোর হতে পারবে না। অন্য একজন পুরুষ তাকে দেখতে এসেছে, এটা মেনে নিবে কি করে? ছেলের পক্ষের পছন্দ হয়েছে, আগামী 7 দিনের মধ্যেই বিয়ে হবে। এটা শোনার পর অরণি স্তব্ধ হয়ে পড়েছে। সে কি পালাবে? বাবার মান সম্মান যাবে এতে। তবে সে কি করবে? কৌশিক কবে আসবে? শহরে কাজে গেলে 5 দিন তো লাগে। বাবা কি ইচ্ছে করে তা করেছে? একটাবার বাবাকে বলা উচিত, আমি এই বিয়ে করব না, আমি কৌশিককেই ভালোবাসি। অরণি ভেবে নিয়েছে সে তার বাবাকে জানাবে। পা টিপে টিপে সে বাবার রুমে এসে হাজির হয়েছে। তাকে দেখে আবু তাহের না দেখার ভান করে বসে আছেন। তিনি যেন জানেন মেয়ে তার কি বলতে এসেছে। আব্বু আসবো? হ্যাঁ আসো। অরণি রুমে গিয়ে বসেছে বাবার পাশে। চলো তো, চলেতে এসেছে কিন্তু বলবে কি করে, সাহস করে উঠতে পারছে না। আবু তাহের নিজের মেয়ের নীরবতা দেখে কিঞ্চিৎ বিরক্তিত হয়ে তবু ওনাকে স্বাভাবিক দেখাচ্ছে। কিছু বলবে? হ্যাঁ আব্বু, বলো। আব্বু আসলে আমি এই বিয়েটা করতে চাই না। কেন, কোন সমস্যা? আসলে আমি একজনকে ভালোবাসি। কাকে? কৌশিককে। ভুলে যাও, আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে। আব্বু নিশ্চয় এটা চাইবে না কৌশিকের কোনো ক্ষতি হোক, তাই ভালোই ভালোই বিয়েটা করে নাও। আব্বু কৌশিককে মেনে নাও। সে কি যোগ্য নয় আমার? যোগ্য। তবে তার পরিচয় কি? এলাকার মানুষ ছিছি করবে। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তোমার ভালোর জন্যই। সন্তানের ভালো চাইছো নাকি সমাজের কথা ভাবছো, নাকি নিজের মান সম্মানের কথা? আব্বু তুমি এত নিষ্ঠুর হবে আমি কখনো ভাবতে পারিনি। আর একবার যদি কৌশিকের নাম মুখে এনেছ, যা বলেছি না মানতে পারলে কৌশিককে মেরে ফেলবো। আব্বু মেয়ের চিৎকারে কোনো ভাবনান্তর দেখা গেল না। আবু তাহেরের কাছে তিনি নির্বিকায়, আজ যেন তিনি কঠোরতার সীমা পেরিয়ে গিয়েছেন। অরণি অস্ত্রসিক্ত নয়নে তাকিয়ে আছেন নিজের জন্মদাতার প্রাণে। অরণি তার বাবার সামনে দাঁড়িয়ে থাকতে পারছে না। সে রুম থেকে বের হয়ে চলে গিয়েছে। গায়ে হলুদের দিনে কৌশিক খুশি মনে বাড়ি ফিরেছে। বাড়ি এসে দেখেছে সব কিছু সাজানো, বিয়ের সাজে সেজেছে শিকদার বাড়ি। এ বাড়িতে শুধু বিয়ের উপযোগী একজন মাত্র, সে হলো তার মনোহরণী। কৌশিকের বুকটা থক করে উঠল। সে যা ভাবছে তা কি সত্যি? আবু তাহের কৌশিককে লক্ষ্য করে মুখে হাসি ফুটিয়ে এগিয়ে এসেছে। কেমন আছো বাবা? ভালো। আজ আমার অরণির বিয়ে তুমি ঠিক করেছ? সময় এসে গিয়েছে। হুট করে পাত্র ঠিক হয়ে গিয়েছে,
আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় বিয়েতে থাকতে পারবে না। বিয়ে অরণির বিয়ে। বাবা আত্মীয়র সঙ্গে একটু কথা বলতে চায়। অরণি কোথায় আছে? না, তুমি যাবে না। মানে অরণি এখন কারোর সাথে দেখা করতে চায় না। বাবা, আমি কোনো রকম ঝামেলা করবে না কৌশিক, এর ফল কিন্তু ভালো হবে না। তুমি আমার সম্পর্কে জানো, চুপচাপ নিজের রুমে গিয়ে বসে থাকবে। কৌশিক বুঝতে পারছে আবু তাহার সব জেনে গিয়েছে। এও বুঝতে পারছে কখনো মেনে নিতে পারবেন না, তাই তা মেয়েকে অন্যথায় বিয়ে ঠিক করেছে। অরণি সে কি রাজি হতে পারে? কৌশিকের নিজের বলতে কেউ নেই। একটা বাবা আর একটা মনোহরণী ছিল, তারাও আজ পর হয়ে গিয়েছে। কৌশিক নিজের রুমে গিয়ে বসে আছে, তার মনটা ছটফট করে একটাবার অরণ্যের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু কোনো উপায় নেই। কৌশিকের ভাবনার মধ্যে একজন এসে খাবার দিয়ে গিয়েছে। কৌশিক এক পলক তাকিয়ে আবার শুয়ে পড়ছে। সারাদিন না খাওয়া ছিল, তবুও সে খাবারে হাত দেয়নি, শুধু পানি খেয়েছে। পানি খাওয়ার কিছু সময় পর বুঝতে পারছে তার মাথা ঘুরছে, চোখ বুজে আসছে। মানুষ কেন প্রেমে পড়ে? পূর্ণতার লোভ দেখিয়ে শূন্যতার উপহার দেয়। এই পৃথিবীর প্রেম নিষিদ্ধ হোক, আর কারণ মন না ভাঙুক। সকালবেলা শিকদার বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে তুলুমভাবে। রান্না বাড়া, বউ সাজানো, সকাল গলিয়ে দুপুর নেমেছে। এখন প্রায় 2টা বাজে। সকালে বরযাত্রী আসার আগ্রহ নিয়ে বসে আছে। এরই মধ্যে হুট করে খবর এলো জামাই বাড়ির কেউ আসতে পারবে না। আজব, আজকে বিয়ে, বিয়ের তারিখ তারাই ঠিক করেছে, অথচ এখন আসতে পারবে না। এটা কোনো কথা? আবু তাহার নিচে ফোন দিয়েছেন, কিন্তু তাদের ফোন বন্ধ। অনেকবার ফোন দিয়েছেন, কিন্তু কারোর ফোন অন নেই। এইভাবে দুপুর গড়িয়ে বিকাল নেমেছে। বিকালে শেষ সন্ধ্যা হওয়ার পালা। ইতিমধ্যে আবু তাহেরের কানে খবর এসেছে ছেলের নাকি আগের একটা বউ ছিল। বিয়ের খবর শুনে সে এবং তার বাবার বাড়ির মানুষজন মিলে মামলা করে দিয়েছেন। এসব শুনে আবু তাহার মাথায় হাত দিয়ে বসে আছে। তখনই কারো চিৎকার শুনতে পেল। কান্নার শব্দ বেশি আসছে কৌশিকের ঘর থেকে। আবু তাহেরের বুকটা থক করে উঠছে। তিনি মান সম্মানের ভয়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে ছোট থেকে মানুষ করা ছেলেটাকে নিজের হাতে 5টি ঘুমের ওষুধ খেতে দিয়েছেন। তিনি সব ভাবনা রেখে কৌশিকের ঘরে ছুটে গিয়েছেন। অরণি কৌশিকের মাথা নিজের কুলে নিয়ে তাকে ডাকছে আর কান্না করছে। আবু তাহের কাউকে ডেকে বলেছে কৌশিককে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। অরণি চুপচাপ বসে আছে কৌশিকের পাশে। আবু তাহের কিছুটা দাঁড়িয়ে আছেন। তখনই কৌশিক পিট পিট করে তাকাচ্ছে। সে ভীষণ অবাক হচ্ছে নিজেকে হাসপাতালে দেখে। পরক্ষণেই আশেপাশে তাকিয়ে দেখছে। সকলের উপস্থিত কৌশিক উঠে বসতে চাইলেও তাকে ডাক্তার নিষেধ করেছে। বিয়ে রেখে সকালে এখানে কেন? আমার কি হয়েছে? আপনার ব্লাডে প্রচুর পরিমাণ ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে। আর কিছু সময় এভাবে থাকলে ক্ষতি হতো অনেক। ও আচ্ছা। কৌশিক মুখে আচ্ছা বললে তাকিয়ে আছে আবু তাহারের দিকে। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। এ পর্যায়ে নজর গেল বধূ বেশে থাকা অরণির দিকে। সে কান্না করছে, কোনো আওয়াজ হচ্ছে না। আবু তাহের কৌশিকের কাছে এসে বসছে, তার হাতে হাত রেখে বলছে, আমাকে মাফ করে দিস বাপ।
আমার সঙ্গে এমনটা হওয়া কি খুব জরুরি ছিল বাবা? আবু তাহের কোনো জবাব দিতে পারছেন না। তিনি কি করেছেন এখন বুঝতে পারছেন। এখন তিনি কোনো মুখে কৌশিককে বলবে, আমার মেয়েকে বিয়ে করো। আবু তাহের কৌশিককে ছেড়ে দাঁড়িয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। যেতে যেতে বলেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি এসো, বিয়ে আছে। তিনি চলে যাওয়ার পর কেবিনে শুধু রয়ে গেলেন অরণি এবং কৌশিক। দুইজনই চুপ করে আছে। নীরবতা ভেঙে প্রথম কৌশিক বলছে, বিয়ে না করে এখানে চলে এসেছো যে? বিয়ে তো হবে যাকে ভালোবাসি তার সঙ্গে। চলে যাও, আমার জন্য সময় নষ্ট করে লাভ নেই। আব্বু কি বলল শোনোনি? হ্যাঁ শুনেছি। কৌশিক কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে সকলেই। ইতিমধ্যে কৌশিক সব কথা জেনে গিয়েছে। আবু তাহের এখন তার কাছে বিয়ে দিবে বলেছে। এসব শুনে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠেছে ঠোঁটের কোণে। তবে কৌশিক শর্ত দিয়েছে, অরণিকে নিয়ে সে দূরে চলে যাবে, এই বাড়িতে থাকবে না। শহরে সে সব ব্যবস্থা করে এসেছে। আবু তাহার প্রথমে মানতে না চাইলেও মেয়ের কথা ভেবে রাজি হয়ে গিয়েছে। রাতেই কাজে ডেকে বিয়ে পড়ানো হয়েছে তাদের। সকালের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছে। রাত হয়েছে অনেক। তবে কৌশিক ও অরণি বসে আছে বাড়ির সামনে বড় গাছটার নিচে। সকালে তো চলে যাবে, কিছুটা সময় এখানেই কাটাক। মনোহরণী, আমি তোমাকে পাবো কাল পর্যন্ত এই আশা ছিল না। এই বুঝে তুমি অন্য কারোর হয়ে গেলে। তবুও ভাগ্যের কি খেলা দেখছ, আজ তুমি আমার পাশে, আমার স্ত্রী রূপে। তোমাকে ছাড়া আমি অর্থহীন, আমার প্রণয়ের প্রথম পুরুষ। আমার মনোহরণীকে ছাড়া আমি অর্থহীন, যে আমার বুকের তোমারই বসবাস। সে বুকে তুমি না থাকলে হবেন যে কার বাস। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর নেক্সট পর্বে আপনারা কি গল্পটি চান সবাই কমেন্ট করে জানাবেন।